মাই স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাস্ট টেন্স। তো আজকে আমি তোমাদের আরামবাগের ইতিহাস সম্পর্কে বলবো। আরামবাগের উৎপত্তি কিভাবে, আরামবাগের নামকরণ কিভাবে হলো, এমনকি আরামবাগের অভ্যন্তরীণ ইতিহাস এবং আরামবাগের যে সমস্ত ঐতিহাসিক যুগের মন্দিরগুলি স্থাপিত হয়েছিল সেই মন্দিরগুলির গাত্রে যে পোড়ামাটির কারুকার্য করা আছে, সেগুলি ইতিহাসের কোন কোন অধ্যায়ের বা কোন কোন ঘটনার চিত্র আজও বহন করে চলেছে। তো চলো ভিডিওটি শুরু। আরামবাগের পূর্ব নাম ছিল জাহানাবাদ। 1879 সালে জাহানাবাদ নামে একটি পৃথক মহকুমা গঠিত হয়, কিন্তু বিহার রাজ্যেও একটি জাহানাবাদ থাকার কারণে 1900 সালে এই মহকুমার নাম পরিবর্তন করে আরামবাগ রাখা হয়। আরামবাগ নামটি সম্ভবত মুঘল আমলের আরামবাগান থেকে এসেছে। আগ্রাতেও একটি প্রাচীন মুঘল উদ্যান আরামবাগ রয়েছে। যদিও প্রাচীন কোনো গ্রন্থে সরাসরি আরামবাগের উল্লেখ নেই, তবুও এই পূর্ব নাম জাহানাবাদ এবং আরম্যনগর বলে ধারণা করা হয়। কিছু কিছু ঐতিহাসিকের মতে সুদূর প্রাচীনকালে দক্ষিণ দ্বারের একটি নগর ছিল আরম্যনগর, যার উল্লেখ হিস্ট্রি অফ ওড়িশা গ্রন্থে পাওয়া যায়। আরামবাগের কাছে অবস্থিত গড়মন্দারণ একটি ঐতিহাসিক দুর্গ ছিল। মনে করা হয় এই গড় ও দুর্গ নির্মাণ করেছিলেন সুরবংশীয় রাজারা। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত 1865 সালে এই গড়মন্দরণের প্রেক্ষাপটেই রচনা করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসময় এই মহাকুমার শাসকও ছিলেন। 1795 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্ধমান জেলাকে বিভাজিত করে হুগলি জেলা গঠন করেন। 1879 সালে জাহানাবাদ, পরবর্তীতে আরামবাগ নামে একটি মহকুমা গঠিত হয়। 1886 সালে আরামবাগ পুরসভা প্রতিষ্ঠিত হয়। আরামবাগ ও তার আশপাশে বেশ কিছু প্রাচীন মন্দির রয়েছে, যেমন পারুলের বিশালক্ষী মন্দির ও রঘুনন্দন মন্দির, উভয়ই আটচালা। বাসুদেবপুরের শিব মন্দির ও রঘুনন্দ মন্দিরের দুটি মন্দির এবং একটি পরিত্যক্ত মন্দির রয়েছে। শিব মন্দিরটি 1726 সালে এবং রঘুনন্দন মন্দিরটি 1773 সালে প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরগুলিতে পোড়ামাটির কারুকার্য দেখা যায়। ডাকাতকালীর থান চক্রপুর, এই স্থানে একটি প্রাচীন ডাকাতকালীর থান রয়েছে, যা স্থানীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ। আরামবাগের বাতানল গ্রামে কায়স্থ সম্প্রদায়ের মানুষেরা প্রায় 110 বছরেরও বেশি সময় ধরে চিত্রগুপ্ত দেবতার পুজো করে আসছেন, যা পশ্চিমবঙ্গের অন্য কোথাও দেখা যায় না। এটি তাদের একটি বিশেষ ঐতিহ্য। ধান ও আলু এখানকার প্রধান ফসল। আরামবাগ একটি বন্যাপ্রবণ এলাকা এবং প্রায়শই বছরে একবার বা দুবার মারাত্মক বন্যার সম্মুখীন হয়। আরামবাগের ইতিহাসে স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষ করে মন্দির স্থাপত্য এবং নিদর্শন সুস্পষ্ট। যদিও এটি একটি মহকুমা শহর, কিন্তু এর আশেপাশে এবং স্বয়ং আরামবাগ শহরেও বেশ কিছু উল্লেখযোগ্য মন্দির রয়েছে, যা এর সমৃদ্ধ অতীত ও স্থানীয় কারুশিল্পের পরিচয় বহন করে। যদিও গড়মন্দরণের প্রাচীন দুর্গের স্থাপত্যের কোনো ধ্বংসাবশেষ বর্তমানে স্পষ্টরূপে বিদ্যমান নেই, তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রেক্ষাপট হিসাবে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যের প্রতীক। ঐতিহাসিকরা মনে করেন এই গড় সুরবংশীয় রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি প্রতিরক্ষা স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল। এর উল্লেখ আরামবাগের প্রাচীন ইতিহাসের অংশ। আরামবাগ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ বেশ কিছু প্রাচীন মন্দির দেখা যায়। যা স্থানীয় শিল্পকলার উৎকৃষ্ট উদাহরণ। পারুলের মন্দির সমূহ। পারুলে
প্রচুর পারুলে যে মন্দিরগুলি আছে তার মধ্যে দুটি মন্দির, একটি বিশালক্ষী মন্দির এবং অন্যটি রঘুনন্দন মন্দির। বিশালক্ষী মন্দির এটি একটি আটচালা রীতির মন্দির। আটচালা মন্দিরগুলি বাংলার নিজস্ব স্থাপত্য শৈল, যেখানে মন্দিরের চাল ৮টি অংশে বিভক্ত থাকে। এর গায়ে পোড়ামাটির অলঙ্করণ থাকতে পারে, যা সেই সময়ে সামাজিক ও ধর্মীয় জীবনের চিত্র ফুটিয়ে তোলে। রঘুনন্দন মন্দির এটিও একটি আটচালা রীতির মন্দির। এই মন্দিরটি সাধারণত ইট বা পাথরের দিয়ে নির্মিত হতো এবং বাইরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর পৌরাণিক কাহিনী, ফুল, লতা, সামাজিক দৃশ্যের পোড়ামাটির ফলক লাগানো হতো। বাসুদেবপুরে যে সমস্ত মন্দিরগুলি আছে তার মধ্যে উল্লেখযোগ্য শিব মন্দির ও রঘুনন্দন মন্দির। শিব মন্দির এটি প্রতিষ্ঠিত হয় 1726 সালে। এটিও একটি আটচালা বা নবরত্ন রীতির মন্দির হতে পারে। 1726 সালের নির্মাণকাল এটি বাংলার অষ্টাদশ শতাব্দীর স্থাপত্যের একটি ভালো উদাহরণ। এই সময়ে মন্দিরগুলিতে চালা রীতির পাশাপাশি রত্ন রীতির মন্দিরও দেখা যায়। রঘুনন্দন মন্দির 1773 সালে প্রতিষ্ঠিত হয়। এটিও একটি গুরুত্বপূর্ণ মন্দির। এই মন্দিরের পোড়ামাটির কাজ সেই সময় সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনধারার প্রতিচ্ছবি। আরামবাগের মন্দির স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হল পোড়ামাটির কারুকার্য। বাংলার বিভিন্ন অঞ্চল যেমন বিষ্ণুপুর, তারকেশ্বর বা তারকেশ্বরের কাছাকাছি স্থানে এই ধরনের পোড়ামাটির কাজ দেখা যায়। আরামবাগের মন্দিরগুলিতেও এই শিল্পরীতি দেখা যায়, যা স্থানীয় কারিগরদের দক্ষতা এবং তাদের শিল্পের প্রতি শ্রদ্ধাকে তুলে ধরে। এই ফলকগুলিতে প্রায়শই দেখা যায় রামায়ণ, মহাভারত বা ভাগবতের দৃশ্য, কৃষ্ণলীলা, বিভিন্ন দেবদেবীর মূর্তি, সামাজিক জীবনের দৃশ্য যেমন শিকার, নাচ গান, বাদ্যযন্ত্র বাজানো, পশু পাখি, ফুল, লতা, জ্যামিতি, নকশা। যদিও ব্রিটিশ আমলে উল্লেখযোগ্য কোনো স্মারক স্থাপত্য আরামবাগে খুব বেশি চোখে পড়ে না, তবে মহকুমার সদর দপ্তর, পুরসভা ভবন 1886 সালে প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন সরকারি ভবনগুলি সেই সময় ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর কিছু প্রভাব বহন করে। এই ভবনগুলি সাধারণ কিন্তু মজবুত কাঠামো এবং কিছু ক্ষেত্রে ইউরোপীয় প্রভাব দেখা দেয়। আরামবাগে স্থাপত্য, বিশেষ করে মন্দিরগুলি শুধুমাত্র ধর্মীয় উপাসনার স্থান ছিল না, বরং এগুলি ছিল সেই সময়ে শিল্প, সাংস্কৃতিক এবং কারিগরি দক্ষতার কেন্দ্র। এই স্থাপত্যগুলির স্থানীয় ইতিহাস এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আজও বিদ্যমান। যদিও নগরায়নের ফলে অনেক প্রাচীন স্থাপত্য হারিয়ে গেছে, যেগুলি টিকে আছে তা আরামবাগের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত দলিল। আরামবাগ এক সমৃদ্ধ ইতিহাসের অধিকারী, যা বিভিন্ন শাসন আমলের ছাপ বহন করে চলেছে এবং আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। আজকের ভিডিওতে আমরা আরামবাগের উৎপত্তি সংক্রান্ত এবং আরামবাগের নামকরণ কিভাবে হলো, আরামবাগের পূর্ব নাম কি ছিল, এ সম্পর্কে জানলাম। আজকের ভিডিওটি যাদের ভালো লেগে থাকবে তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আরও অনেক অজানা ঐতিহাসিক ভিডিও, বিশেষ করে আঞ্চলিক বা স্থানীয় ভিডিও, ঐতিহাসিক ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছবে। তো চলো, বাই।